রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে WBTA টেস্ট পেপারের 11 নম্বর পেজে যে প্রশ্নপত্রটি রয়েছে সেটির আলোচনা। তো দেখতে থাকো প্রশ্নের উত্তরগুলো এবং সঙ্গে সঙ্গে এগুলোকে মুখস্থ করে নাও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, তপনের কি হতে বাধা নেই। তপনের কি হতে বাধা নেই না, লেখক হতে বাধা নেই। তপন আগে ভেবেছিল লেখক হওয়া খুব মুশকিল, কিন্তু তার মেসোকে দেখার পর সে বুঝতে পারলো লেখক হতে বাধা নেই। নদীর স্রোত ধারক স্তম্ভে বাধা পেয়ে কি রচনা করছে? কি রচনা করছে না, ফেনিল আবর্ত। যত বাধা পাচ্ছে তত ফেনা তৈরি করছে, ফেনিল আবর্ত রচনা করছে। অমৃত ইসাবের নাম অদল বদল কে দিয়েছিল? কে দিয়েছিল না, গ্রাম প্রধান দিয়েছিল। পরের প্রশ্ন কি, ইন্দ্রসাপে বিদ্যাধরী। বিদ্যাধরী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বিদ্যাধরী বলতে পদ্মাবতীকে বোঝানো হয়েছে। তো বিদ্যাধরী একজন স্বর্গের অপ্সরা, তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পদ্মাবতীকে। কেন? পদ্মাবতীর রূপ এবং বিদ্যাধরীর রূপ যেন মিলেমিশে এক হয়ে গেছে, তো তাকে দেখে পদ্মা ভাবছে যে এই হয়তো একজন বিদ্যাধরী হবে। আমি ঘুমিয়েছিলাম কোথায় না, ঝুলন্ত বিছানায়। কোথায় ঘুমিয়েছিলেন? ঝুলন্ত বিছানায়। এসো যুগান্তের কবি। যুগান্তের কবি এসে কি বলবেন? যুগান্তের কবি বলবেন ক্ষমা করো। পরের প্রশ্ন কি, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি দার্শনিক। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আমরা জানি তাকে আমরা দার্শনিক বলবো। কলমকে বলা হয় কার থেকে শক্তিধর না, তলোয়ারের চেয়েও শক্তিধর। একজন তলোয়ার ধরলে কি করতে পারে? 100 জনকে 200 জনকে মারতে পারে। আমরা অনেক সিনেমাতে দেখেছি 100 জনকে মেরে ফেলছে। কিন্তু কলম কি করতে পারে না, কলম লাখ লাখ জনকে তার পক্ষে টেনে আনতে পারে। একটা সংবাদপত্রে যদি কেউ কলমে লেখে, একটা সংবাদপত্রে যদি 5 লাখ লোক পড়ে, তাহলে 5 লাখ লোক তার পক্ষে চলে আসবে। কিন্তু অস্ত্রের পক্ষে কি তা সম্ভব? তাহলে তলোয়ারের থেকেও শক্তিধর হচ্ছে কি? কলম। ইন্টারন্যাশনালিজম এর বাংলা পরিভাষা কি? এর বাংলা পরিভাষা সর্বজাতিক। একটি বিদেশি অনুসর্গের উদাহরণ হলো দারুণ। একাধিক সমাসবদ্ধ পদ মিলে গঠিত হয় কোন সমাস না, যখন একাধিক সমাসবদ্ধ পদ যুক্ত হয়ে একটি মাত্র সমাসে পরিণত হয় এবং একটা বাক্যের মতো লাগে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বাক্যাশ্রয়ী সমাস। পরের প্রশ্ন কি, উদ্দেশ্য সম্প্রসারণের জন্য ব্যবহৃত হয় কি? উদ্দেশ্য অসমাপিকা ক্রিয়া, পরিচয় বিশেষণ নাকি অন্য বিধেয়? উদ্দেশ্যকে সম্প্রসারণ করে কি না, পরিচয় বিশেষণ। পরের প্রশ্ন, কর্তা মুখ্য ভূমিকায় এবং ক্রিয়া তার অনুগামী হলে তাকে আমরা কি বলবো? কর্তা মুখ্য ভূমিকা এবং ক্রিয়া তার অনুগামী হলে তাকে আমরা বলবো কর্তৃবাচ্য। পিতৃপুরে ছিল নিশি। পিতৃপুরে রেখাঙ্কিত পদটি কি? কোথায় ছিল নিশিকালে রাত্রিবেলা পদ্মা? না পিতৃপুরে। তখন কি হবে না, কোথায় বললে হবে কি না, অধিকরণ কারক। পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্ত অন্য যুগ, এটা কি সমাস না, নিত্য সমাস। কি সুন্দর দৃশ্য, এই যে বিস্ময়বোধক চিহ্নটা আছে এর জন্য এটা কি হয়ে যাবে? এটা হবে আবেগ সূচক। গল্পটা সবারই জানা, এই পরিবর্তনটি কি না, গল্পটা সবারই জানা। গল্পটা সবাই জানে, সেখান থেকে গল্পটা সবারই জানা। তাহলে কি হলো? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। কর্তৃবাচ্য থেকে তাহলে ভাববাচ্য। পরের প্রশ্ন কি, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? তপনের সন্দেহ ছিল যে লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ হতে পারে, বাবা কাকু মেসো মামা এদের মতো মানুষ হতে পারে লেখকরা। এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরের প্রশ্ন কি, চকের বাস স্ট্যান্ডে হল্লা বেজে উঠেছিল কেন? চকের বাস স্ট্যান্ডে হরিদা কি করেছিল না, হরিদা পাগলের বেশ নিয়ে এক থান ইট নিয়ে বাসের পিছনে পিছনে ছুটছিল, বাসের ছাদে যে যাত্রীগুলো ছিল তাদের দিকে। তো তখন চকের বাস স্ট্যান্ডে হল্লা বেজে উঠেছিল। জগদীশবাবু চটিয়া কহিলেন দয়ার সাগর। কাকে কেন দয়ার সাগর বলা হয়েছে? গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু দয়ার সাগর বলছেন। কারণ কি? কারণ যখন তার কাছে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল, তখন তাকে প্রশ্ন করা হলে সে বলেছিল যে না, নিজে সে খায় না, পরকে সেজে দেয়। তখন জগদীশবাবু বিরক্ত হয়ে রেগে গিয়ে বলেছিলেন যে দয়ার সাগর পরকে সেজে দেয়, নিজে খায় না। তারপরে প্রশ্ন কি, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কারা কেন ভয়ে কাঠ হয়ে গেল না, অমৃত ইসাব দুজন ছেলে ভয়ে কাঠ হয়ে গেল। কেন না, তাদের কাঠ হওয়ার কারণটা হচ্ছে যে তারা তার বাবার, ইসাব তার বাবার আওয়াজ শুনতে পেল, তখন তারা ভয়ে কাঠ হয়ে গেল, কারণ জানে তার বাবা বিপদ ঘটাতে পারে। পরের প্রশ্ন কি, একটু মমতা বোধ করিল। কিসের প্রতি মমতা বোধ করলো না, নদের চাঁদ 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল তার স্ত্রীকে। সেই চিঠিটি সে লোভ সামলাতে পারছিল না যে সেটা গোল্লা পাকিয়ে সেটা জলে ছেড়ে দেবে। কোথায় না, নদীর জলে। তো সেটার সে ফেলে দেবে, সেটার মমতা বোধ করছিল। এবং কি পরিণতি হলো? সেটা ফেলার সঙ্গে সঙ্গে সেটা দুমড়ে মুচড়ে
জল তাকে নিয়ে চলে যাচ্ছিল এবং তার পরবর্তীকালে সে যখন ফিরে এলো নদের চাঁদের মৃত্যু ঘটলো। পরের প্রশ্ন কি, মন্দিরে দেবতারা কি করছিল? দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে, আসন্ন সন্ধ্যা ও শেষ রশ্মিপাত কথা দুটি অর্থ কি? আসন্ন সন্ধ্যা বলতে এখানে আক্ষরিক অর্থে সন্ধ্যার শেষ লগ, মানে সন্ধ্যা হয়ে আসছে এমন সময়, কিন্তু এখানে কবি বোঝাতে চাইছেন যে যুগটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি, যুগটা কি হতে চলছে, যে না অন্ধকারে ঢাকা পড়বে আর কিছুদিন পরে। তারপরে প্রশ্ন কি, দ্বাদশ রবির বর্ণি জ্বালা। দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? দ্বাদশ রবি বলতে পুরাণে বর্ণিত যে 12টি রবি বা সূর্য, সে তাদের কথা বোঝানো হচ্ছে। তোমায় নিয়ে বেড়াবে গান, কে কোথায় বেড়াবে? না গান বেড়াবে নদীতে দেশ গায়ে। পরে প্রশ্ন, এ বার্তা, এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে? অদ্ভুত বার্তা হলো ইন্দ্রজিৎ কিছুদিন আগেই রামচন্দ্রকে হত্যা করেছিলেন। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ নিসারণে তিনি কি করেছিলেন? রঘুবরকে সংহার করেছিলেন। কিন্তু তার কিছুদিন পরেই তিনি দেখতে পেলেন, খবর পেলেন যে রামচন্দ্র আবার তার পিতার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, তার পিতা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। তাহলে এই যে যুদ্ধ, এই যুদ্ধটা কিভাবে সম্ভব? সে তো মেরে ফেলেছিল। তাই এই বার্তাটা, যে খবরটা পেয়েছে যে তার বাবা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, এই বার্তাটা তার কাছে অদ্ভুত মনে হয়েছে, এই মেসেজটা তার কাছে অদ্ভুত। পরের প্রশ্ন কি, চিত্রশিল্পী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। এই চিত্রশিল্পের সূত্রপাত কিভাবে? না পাণ্ডুলিপির অক্ষর কাটাকুটি করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আনমনে ছবি আঁকে ফেলেছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলো আমরা কি দেখতে পাই? একটু কাটাকুটি ধরনের। তো এইভাবে পাণ্ডুলিপির অক্ষর কাটাকুটি করতে গিয়ে তিনি চিত্রশিল্পী হয়ে পড়েছিলেন। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে? কেন অস্পৃশ্য? না যারা হাত ছাপাই খেলা দেখাতো, কলম নিয়ে চুরি করতো, তাদের কাছে অস্পৃশ্য। কারণ হচ্ছে কলমের দাম আজ অতি সস্তা হয়ে গেছে। পরের প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন। কিসে অনেকে মুশকিলে পড়ছেন? না অনেকে মুশকিলে পড়ছেন যে দেশীয় রাজকার্যে বর্তমানে কি চালানো হচ্ছে? না দেশি ভাষা চালানো হচ্ছে, তাতে অনেকেই মুশকিলে পড়ছেন। রাজকার্যে দেশি ভাষা চালালে অনেকেই মুশকিলে পড়ছেন। পরের প্রশ্ন কি, না অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কি? না রাম কলকাতা যাচ্ছে। এই যে কলকাতা, কলকাতা কোথায় দিয়ে প্রশ্ন করা হচ্ছে? ওরা স্থান বোঝাচ্ছে। তো তাই যখন স্থান বোঝাবে তখন সেটা অধিকরণ কারক। আবার কলকাতা, এর সঙ্গে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না, কিন্তু কোনো বিভক্তি কি যুক্ত হচ্ছে না, এটা আসলে শূন্য বিভক্তি যুক্ত হচ্ছে, তাই আমরা সেটাকে লক্ষ্য করছি না। তাই এটা কি হবে? অধিকরণ কারক। সমধাতুজ কর্তা কাকে বলে? না যখন একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া সৃষ্টি হবে তখন তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। যেমন কি লেখক বই লেখেন, একই ধাতু থেকে সৃষ্টি, তাই একে আমরা বলবো সমধাতুজ কর্তা। সমাহার দ্বিগু উদাহরণ দাও। সমাহার দ্বিগুর উদাহরণ কি? না নবরত্ন, নবরত্নের সমাহার। আমরা জানি দ্বিগু সমাস দুই প্রকার, তদ্ধিতার্থক দ্বিগু এবং সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু কোনগুলো? না 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 10 কোটি, এইরকম 1 কোটির বিনিময়ে কেনা, 2 কোটির বিনিময়ে কিনা হলে তদ্ধিতার্থক দ্বিগু, এবং সমাহার দ্বিগু হচ্ছে সংখ্যা একটা থাকবে নবরত্নের এবং শেষে সমাহার শব্দটা বসবে। পরের প্রশ্ন কি, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলবো? আমরা বাক্যাশ্রয়ী সমাস কাকে বলবো? না যে সমাসে অনেকগুলো সমাসবদ্ধ পদ থাকবে এবং সেই সমাসবদ্ধ পদগুলো কোনো সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত হবে না, তাকে আমরা বলবো কি? বাক্যাশ্রয়ী সমাস। যেমন রক্তদান শিবির। পরের প্রশ্ন কি, শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলবো? না যে বাক্যে কোনো একটা শর্ত থাকবে, যেমন যদি সে আসে তবে আমি যাব, এরকম কোনো একটা শর্ত যদি প্রকাশিত হয় কোনো বাক্য দ্বারা, তখন তাকে আমরা বলবো শর্ত সাপেক্ষ বাক্য। বাক্যের বিধেয় কাকে বলে? বিধেয় কাকে বলে? না আমরা জানি বাক্যের দুটো অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কি? না যখন কোনো কিছু দ্বারা যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সেটা উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটাই বিধেয়। তাহলে বিধেয় কি? না উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা বলবো বিধেয়। এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ আমরা কি জানি? না কর্মকর্তৃবাচ্য হচ্ছে যেখানে কর্তা অনুপস্থিত, কর্মকর্তার ভূমিকা পালন করে, তাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলি। তাহলে যেমন শাঁখ বাজে, ঘন্টা বাজে, এইসবগুলো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। একটি সকর্মক কর্তৃবাচ্যের উদাহরণ, যে কর্তৃবাচ্যে কর্ম থাকবে তাকে সকর্মক কর্তৃবাচ্য বলা হবে। যেমন কি? যেমন যদি আমি বলি রাম ভাত খাচ্ছে, এটা কর্তৃবাচ্য। এখানে ভাতটাই কর্ম, তাহলে সকর্মক। যে বাক্যের যে কর্তৃবাচ্যে কর্ম থাকে তাকে সকর্মক। তাহলে রাম ভাত খাচ্ছে কি হবে? সকর্মক কর্তৃবাচ্য। আচ্ছা, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক পদটির
ব্যাস বাক্য সহ সমাস। অলৌকিক কি? নয় লৌকিক, না তৎপুরুষ সমাস। পরের প্রশ্নে চলে আসি, আমি তাকে ছেড়ে দিলাম, নস্তর্থক বাক্যে। নস্তর্থক বাক্যে কি হবে না, আমি তাকে ধরে রাখলাম না, এটা হবে নমর্থক বাক্যে। তো এই ছিল আজকের আলোচনা। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওর একটি লাইক দিও। ধন্যবাদ।